আবার তুমি আমার পায়ে বিয়ের শিকল পড়তে চাও সীতামা? তুই একে শেকল বলছিস কেন রে? এ তো ভালোবাসার পুষ্পহার। না সীতামা, এ অসম্ভব। লক্ষ্মীর স্মৃতি এতটুকু আমার মন থেকে মুছে যায়নি। ঘরের প্রতিটি জিনিসে লক্ষ্মীর স্মৃতি জড়িয়ে আছে। আর তাছাড়া বিয়ে না করে তো অনেক মহৎ কাজ করা যায়। বেলা অনেক হলো, আমি উঠি। নিমাই, শোন নিমাই, বিয়ে তোকে করতেই হবে। না না, এ অসম্ভব। কি অসম্ভব নিমাই? গৃহস্থের বাড়িতে দুপুরে একটু অন্ন গ্রহণ করা না বিবাহ করা? বসো বসো, মাথা ঠান্ডা করে একটু বসো। এসো চন্দ্রশেখর, চলো বসো। বসো চন্দ্রশেখর। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রইলে? তুমি তো আমার সেরকম ছাত্র নও নিমাই যে তোমায় আমি দাঁড়িয়ে থাকার শাস্তি দেব। বসো, মাথা ঠান্ডা করে বসো, বসো। শোনো নিমাই, ক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সংকল্প নিও না। জীবন নদীর স্রোতের মতো, কখন কোন দিকে বাঁক নেবে কেউ জানে না। সংসার ত্যাগ করে শুধুমাত্র নিজের মুক্তি চাইছো তুমি? না আচার্যদেব, আমি চাই সমগ্র মানুষের মঙ্গল। সেই মঙ্গল সাধনের জন্যই তোমাকে সংসারে থাকতে হবে, আর সেই জন্যই তোমাকে আবার বিবাহ করতে হবে। ক্ষমা করবেন আচার্যদেব, বিয়ে না করেও তো সমাজের মঙ্গল করা যায়। আর তাছাড়া তাছাড়া আমার যে অনেক কাজ বাকি। কি কাজ করতে চাও তুমি? দেশের রাজা প্রজাপালক নন, যা রাজার দায়িত্ব। গৌরেশ্বর রাজ্য জয়ের নেশায় মেতেছেন, কলিঙ্গর দিকে হাত বাড়িয়েছেন, ত্রিপুরা সীমান্তে সৈনিক মোতায়েন করেছেন, যুদ্ধ খাতে ক্রমশ ব্যয় বাড়াচ্ছেন। অথচ অথচ সাধারণ মানুষের দিকে তার কোনো দৃষ্টি নেই। আপনি তো জানেন আচার্যদেব, যুদ্ধ মানে প্রাণহানি, শস্যহানি, সম্পত্তিহানি। সাধারণ মানুষ তো যুদ্ধ চায় না। ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ শুধুমাত্র গৌরেশ্বরের। কিন্তু তার জন্য তুমি কি করতে চাও? প্রজাদের মঙ্গলের জন্য সুলতানকে বাধ্য করতেই হবে। সুলতান যুদ্ধে ব্যস্ত থাকায় জগাই মাধাইয়ের মতো কিছু দুরাচারীরা প্রজাদের ওপর, বিশেষ করে বৈষ্ণবদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর এই অত্যাচার শুধু নবদ্বীপে নয়, সারা গৌড় বাংলায় ছড়িয়ে পড়ছে। হুসেন শাহের রাজত্বে কেউ সুখী নেই আচার্যদেব, অথচ সেই দিকে তার কোনো হুঁশই নেই। অবশ্য মন্দারের মতো। তুমি তুমি আমাকে কি করতে বলছো? আচার্যদেব, আপনি আমাদের মানে সমগ্র বৈষ্ণব সমাজের প্রতিনিধি হিসেবে যাবেন গৌরেশ্বরের দরবারে। তাকে আমাদের সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে। আপনি তাকে কি বোঝাবেন যে গৌরের সিংহাসন আমাদের লক্ষ্য নয়? আমরা শুধুমাত্র চাই বৈষ্ণবদের বিশেষ অধিকার, নির্বিঘ্নে ধর্মাচার পালনের আশ্বাস, সব মানুষকে সমান অধিকার দেবার সম্মান। কিন্তু সুলতান কি সব মেনে নেবেন? মানতেই হবে তাকে, না হলে সমাজের ধ্বংস অনিবার্য। মানুষ মানুষকে সন্দেহ করছে, দলে দলে মানুষ ধর্ম ত্যাগ করছে। ধর্মকথার অর্থ কি? যা ধারণ করে যুগ যুগ ধরে মানুষ যে নীতিবোধ, মূল্যবোধ ধারণ করে এসেছে, এখন তারা তা বিসর্জন দিচ্ছে। আচার্যদেব, আপনি আর দেরি করবেন না, গৌড়ে যাবার প্রস্তুতি নিন এক্ষুনি।
ঠিক আছে, আমি গৌড়ে যাব। তাছাড়াও পণ্ডিত প্রভাকর মিশ্রের সঙ্গে আমার একবার সাক্ষাৎ হওয়া প্রয়োজন। কিন্তু তোমায় যা বললাম সেটাও ভেবে দেখো নিমাই। আমি তোমাকে বলছি নিমাই, তোমার এখনো সংসার ত্যাগ করার সময় আসেনি। মেঘ যেন আষাঢ় শ্রাবণে ঝরে তার পানি নয়নে গো, কাঁদিয়া মলিন হইল মুখে, কত তার দেখি দুঃখ গো, কত তার দেখি দুঃখ গো। মেঘ যেন আষাঢ় শ্রাবণে ঝরে তার পানি নয়নে গো, কাঁদিয়া মলিন হইল মুখে, কত তার দেখি দুঃখ গো, কত তার দেখি দুঃখ গো। বাঁশির শোকে চন্দ্রপাণি এবে তাকো বাঁশি দেহ জানি, বাঁশির শোকে চন্দ্রপাণি এবে তাকো বাঁশি দেহ জানি। বাঁশির শোকে চন্দ্রপাণি এবে তাকু বাঁশি দেহ জানি, এবে তাকু বাঁশি দেহ জানি। নিমাই দাদা, নারায়ণী, কতক্ষণ এসেছিস? মনে খুব ব্যথা পেয়েছ না গো? আমার কথা ছাড়, তুই কেমন আছিস? তোর স্বামী কেমন আছে? তিনি তিনি ভালো নেই গো নিমাই দাদা। বৈদ্য বৈদ্য বলে দিয়েছে তিনি আর বাঁচবেন না। হায় রে নারায়ণী, তোরও দেখছি আমার মতোই ভাগ্য। ললাট রেখায় স্পষ্ট বৈধব্য চোখ দেখতে পাচ্ছি। আমি আমি কি নিয়ে বাঁচবো নিমাই দাদা? মাথার উপর থেকে একটা একটা করে ছাদ সব সরে যাচ্ছে। বাবা মাকে হারিয়েছি, এখন যদি স্বামীও চলে যান। এত উতলা হচ্ছিস কেন নারায়ণী? তোর সিঁদুরে যদি জোর থাকে। কেন কেন আমাকে মিথ্যে আশা দিচ্ছ? তুমি তো ভবিষ্যৎ দ্রষ্টা, তুমি তো জানো তিনি বাঁচবেন না। আমি জানি তিনি কিছুতেই বাঁচবেন না। আচ্ছা, তুমি বলেছিলে আমার গর্ভে বাবা আবার জন্ম নেবেন, তার পর জন্ম হবে আমারই গর্ভে। সেটা কি সত্যি?
আমি তো ঠিকই বলেছিলাম রে। তাহলে তাহলে আমি কেন কোনো লক্ষণ বুঝতে পারছি না? যদি যদি এটাই সত্যি হয়, তাহলে আমি একা সহায় সম্বলহীন তাকে বাঁচাবো কি করে? তোকে তো বাঁচাতে হবে না, যে তোর গর্ভে আসছে তাকে রক্ষা করবে জনার্দন। মহাভারতের পরীক্ষিতের কথা শুনিসনি? পরীক্ষিত যখন জন্মায় তখন তার পিতা অভিমন্যু এই ধরাধামে ছিলেন না। তাতে কি পরীক্ষিতের জীবন ব্যর্থ হয়ে গেছিল? তারা তারা সবাই মহাপুরুষ, তাদের সঙ্গে আমার সন্তানের তুলনা? নারায়ণী, আমার কথা কখনো মিথ্যে হয় না রে। তুই পুত্রবতী হবি, তোর পুত্র হবে এক মহাপুরুষ। সে লিখে যাবে আমার কথা, সে হবে কলিযুগের ব্যাসদেব। আমার জীবনীকার হিসেবে যুগ যুগ ধরে বাংলার ইতিহাসে সে অমর হয়ে থাকবে। তার লেখা ধরার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যের মর্যাদা পাবে। নমো নারায়ণ, 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 নমো নারায়ণ। নিত্য নিরঞ্জন সত্য সনাতন, নিত্য নিরঞ্জন সত্য সনাতন, অখিল তারণ কারণ, অনাদি অশেষ পুরুষ পরেশ, অনাদি অশেষ পুরুষ পরেশ, ত্রিগুণ ত্রিরূপ ধারণ। নমো নারায়ণ, 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 নমো নারায়ণ। নিমাই দাদা, আমি জানি তোমার কোনো কথা মিথ্যে হয় না। তুমি যখন এত কিছু বললে, আর একটা কথা বলে যাও, আমার ছেলের কি নাম রাখবো? শোন নারায়ণী, ত্রেতা যুগে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন আজ লুপ্ত, জঙ্গলে পরিপূর্ণ, কিন্তু সে স্থান আবার নিজ মহিমা ফিরে পাবে। সেই মহাক্ষণকে স্মরণ করে তোর পুত্রের নাম রাখলাম বৃন্দাবন। নিমাই দাদা, ভয় নেই রে, আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গেই থাকবে। বধূ তুমি যে আমার প্রাণ,
জাতিমা এসো ঈশান দাদা। কুলশীল জাতিমা বধূ তুমি যে আমার এগুলো রেখে দাও। যে আমার চিরসুখী হও। অনেকদিন পরে তোমার মুখ দেখলাম গৌর। ছেলেকে না দেখে এতদিন মা কি রইতে পারে? বড় দেরি করে ফেললাম না মা? আমি পিতৃতর্পণের জন্য গয়া যাত্রা করব। আপনাদের যদি অনুমতি থাকে তাহলে লক্ষ্মীপ্রিয়ার শেষ ক্রিয়া আমি করতে চাই। অনুমতি তো অনেক আগেই দিয়ে দিয়েছি বাবা। যেদিন উনি তোমার হাতে তাকে সম্প্রদান করেছেন, সব অনুমতি তো সেদিনই দেওয়া হয়ে গেছে। পূর্ববঙ্গ থেকে এই কয়েকটি জিনিস আপনাদের জন্য এনেছি। এই ক্ষুদ্র ঘণ্টাটি আপনার কাজে লাগবে। সন্ধ্যা আরতির সময় এটি আপনি ব্যবহার করবেন। আরতি আরতি এখন তো এ বাড়িতে হয় না নিমাই। আমি আমি নিত্য পূজা ত্যাগ করেছি। এ বাড়িতে এখন শুধুই বিসর্জন। হ্যাঁ, বিসর্জন, শুধুই বিসর্জন। নিত্য পূজা ত্যাগ করেছেন কেন? কার মঙ্গল কামনায় পুজো পাঠ করবো নিমাই? কি বিশ্বাসে? আপনারা পুজো ত্যাগ করেছেন, কিন্তু তিনি তো আপনাদের ত্যাগ করেননি, শুধু এই বিশ্বাসে। কোনো বিশ্বাসেরই কোনো মূল্য নেই। এই দুই বুড়ো বুড়িকে তুমি ফুরিয়ে যাওয়া মানুষের দ্বারা ফেলতে পারো নিমাই। আপনারা কেউ আমার কথা ভাবছেন না তো? মা গো, মা আমার নিমাই দাদার কথা সত্যি কেউ ভাবে না মা। লোকটারে বাইরে থেকে শান্ত স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে বড় অস্থির মা। রাতের পর রাত। ঈশান দাদা, মা আমাকে একটু জল দেবেন? দেখো দেখি, শোকের জ্বালায় নিজের কর্তব্যটুকু ভুলেছি। বসো বাবা। ঈশান, হাত মুখ ধুয়ে নাও। যে কথা চাপা দেওয়ার জন্য তুমি জল চাইলে, তাকেও তো সহজে চাপা দেওয়া যায় না নিমাই। তোমায় কি আর বুঝিয়ে বলবো বলো? তুমি নিজে এত বড় পণ্ডিত, তোমার নিরোগ শরীর, তাই তোমার শোক ফুটে বেরোচ্ছে না। কিন্তু শোক তো চিরদিনও হতে পারে না। এই কথাটা আমার নিমাই দাদারে বোঝান দেখি, ভালো করে বোঝান, ভালো করে বোঝান। মাথার উপরে তোমার মা রয়েছেন। এই বয়সে, এই শোকতাপের পরে তোমার কর্তব্য তাকে একটু স্বস্তি দেওয়া। তাছাড়া পিতৃপুরুষের কাছে তোমার তো বংশরক্ষার দায়ও আছে বাবা। তোমার নিজের প্রতিও দায় আছে নিমাই। এই নাও।
এত সুন্দর জীবনটা তো স্মৃতির ভার বয়ে কাটবে না। আপনারাই বলুন, আমার কি কর্তব্য? তোমাকে আবার বিয়ে করতে হবে। অসম্ভব মা, আমি সংসারে ভার। বইতে হবে নিমাই, বইতে হয়, এটাই কর্তব্য। ক্ষতি যা হবার তা তো হয়েছে, তার জন্য তুমি কেন? আমি স্থির জেনে গেছি মা, আমার কি কর্তব্য। কি কর্তব্য? মানুষের উন্নতি। সারা বঙ্গদেশে মানুষ কতভাবে অত্যাচারিত হচ্ছে, সে তুলনায় আমার দুঃখ কতটুকু। তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাদের সাহস জোগাতে হবে, তাদের সামনে দাঁড়িয়ে বলতে হবে, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। নিমাই, সুতো আজ ছিঁড়ে গেছে, তোমার উপর জোর খাটাবো সে অধিকারটুকু খুইয়েছি বাবা, তবু বলছি। অধিকার একবার প্রতিষ্ঠা হয়ে গেলে তার পুরোই না মা। আপনার চেয়ে বেশি অধিকার কেবলমাত্র দুজনের, অদ্বৈত আচার্যের এবং আমার মার। বেশ, সত্যিই যদি সে অধিকার আজও থেকে থাকে বাবা, তাহলে তুমি আমায় কথা দাও যে তুমি আবার ঘর বাঁধবে। আমার লক্ষ্মী প্রিয়ার সমস্ত স্বপ্ন সফল হবে তোমার নতুন সংসারে। এ কথা দেওয়া যায় না মা, তবু এতটুকু বলতে পারি, ভবিষ্যতে যাই করি তাতে আপনাদের কষ্ট পারবে না। লক্ষ্মীপ্রিয়ার স্মৃতির অমর্যাদা কোনোদিনই আমি করব না। তোষক কই এখনো তো এসে পৌঁছলো না। পৌঁছে যাবেন ঠাকুর, নিশ্চয়ই পৌঁছে যাবেন। অমন চেহারা লুকিয়ে আসাও তো। সে তো জানি, এদিকে গৌরেশ্বর হোসেন স্যার শত শত গুপ্তচর, অদ্বৈত আচার্য যে গৌড়ে আসছেন সে সংবাদ গৌরেশ্বর হোসেন স্যার জানেন, সুতরাং বিপদের একটা তো আশঙ্কা থেকেই যাচ্ছে। সত্যিই তো। আচ্ছা গুরুদেব, সত্যি বলুন তো, অদ্বৈত কেন এসেছেন? বিতোষক, কেনে যিনি আমার গুরু তুল্য তাকে তুমি নাম ধরে ডাকছো। ভুল হয়ে গেছে গুরুদেব, আমাকে মার্জনা করবেন। তবু আচার্য নবদ্বীপ ছেড়ে এত দূর কেন আসছেন সেটা তো আমি বুঝতে পারছি না। বিতোষক, আগে গুরুদেব। বিতোষক, তুমি নবদ্বীপের পণ্ডিত বিশ্বম্ভর মিস্ত্রের স্ত্রী বিয়োগের সংবাদ শুনেছ? আগে হ্যাঁ গুরুদেব, শুনেছি। বিশ্বম্ভর এখন পূর্ববঙ্গে, সেখানকার মানুষ তার রূপে গুণে বিদ্যায় মুগ্ধ। লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে। ভাবতে পারছো তার জনপ্রিয়তা? না, এমনটা তো কখনো শুনিনি। হ্যাঁ, আর সেই আগুনের মতো দিব্যকান্তি মানুষটা স্ত্রীর শোকে সংসার ছেড়ে বিবাকী হয়ে যাবে, এটা তো গৌড়বঙ্গের সমূহ বিপদ। বুঝতে পারলে কিছু বিতোষক? গুরুদেব, আপনি ছাক শিশুকে দিয়ে ছাসের লাঙল টানাতে চাইছেন, কিন্তু এসব বোঝা হে বোকা বিতোষকের কর্ম নয়। গুরুদেব, কে যেন এদিকে আসছে, আপনি কিছু শুনতে পাচ্ছেন? হরে মুরারে, হরে মুরারে মধুকৈটা ভারে, এসো এসো প্রভাকর, বুকে এসো। কতদিন পরে তোমাকে দেখলাম। এই বয়সেও কি প্রাচুর্য তোমার শরীরে! হ্যাঁ, ঠিক অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মতো। এটা ঠিক বলেছ, অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মতো। ঠিকই তো, কম বয়সী লোকেরা একে একে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই তো নিমাইয়ের লক্ষ্মীপ্রিয়া চলে গেল, পণ্ডিত গঙ্গাদাস মৃত্যুশয্যায়। হলো না প্রভাকর, সেই প্রেমের পৃথিবী রাখা আর বোধহয় হলো না। ওকে, কে কে ওখানে? শান্ত শান্ত,
চঙ্কুরু, এসো ভেতরে এসো। প্রভাকর, এর নাম শান্তনু, ভারী মধুর স্বভাবের ছেলে। আমি ঘাটে নামতেই চুপি চুপি এসে আমার কানের কাছে বললে, সুলতানের প্রিয় ভট্ট সন্তোষ ওকে আমার কাছে পাঠিয়েছেন। ওই তো আমাকে তোমার এই রামকেলি উদ্যানে নিয়ে এলে। আয়ুষ্মান বাবা, এই উদ্যান তুমি চেনো? এই আশ্রম তুমি চিনলে কি করে? আগে আমি অতি সামান্য লোক, মানে আপনার চোখে পড়তাম নিশ্চয়ই। এইখানেই বাস আমার। গৌরেশ্বরের সেবক অমর ভট্ট, সন্তোষ ভট্টর যে প্রাসাদ উঠছে রামকেলিতে, আমি তার নির্মাণ কার্য দেখাশোনা করি। এর আগে অধিকারী সুবুদ্ধি রায়ের ভৃত্য ছিলাম। সুবুদ্ধি রায়? আগে হ্যাঁ। অনেক কাল সুবুদ্ধি রায়ের কোনো সংবাদ পাই না। কেমন আছেন তিনি? আগে ছোট মুখে বড় কথা মানায় না আচার্যদেব, তবু আপনাদের অনুমতি নিয়ে একটা কথা বলি। রাজনীতি তো রথের চাকার মতো, একবার তার পায়ের নিচে পড়লেই। অধিকারী মশাই অসুস্থ আছেন, শুনেছি হাওয়া মহলে আছেন, সঠিকভাবে তার খোঁজ খবর কেউ জানে না। এসো আচার্য, এসো, বস। হ্যাঁ, আচ্ছা আচার্য, নবদ্বীপের এখন কি খবর? আর নিমাই পণ্ডিত কবে ফিরছে? নিমাইয়ের কোনো সংবাদ আমি অনেকদিন পাইনি। আচ্ছা, তোমার জাল তো বহুদূর বিস্তৃত, তুমি নিমাইয়ের কোনো সংবাদ? হ্যাঁ, পেয়েছি। সারা পূর্ববঙ্গে তিনি এখন মানুষের প্রাণের ঠাকুর হয়ে উঠেছেন। কি বলছো তুমি? লোকে তাকে অর্থে উপহারে মুড়ে দিয়েছে। তার আহ্বানে লক্ষ লক্ষ মানুষ গৃহ ত্যাগ করার জন্য প্রস্তুত আছে আচার্য। দাও ভাই, দাও আমাকে, দাও দাও। শুধু তাই নয় ঠাকুর, নবদ্বীপ কেশরী নিমাই পণ্ডিত ওখানে অনেক মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই তো অধিকারী মশাইয়ের তৃতীয় পক্ষ মুন্নি বেগম নামে যে হারেম ছিল, তার খাস দাসী মতিকে উদ্ধার করেছেন। এক বিধর্মী দাসীকে উদ্ধার করেছে নিমাই। এ তথ্য তুমি জানলে কি করে? আমার কাছে নয়, আমার প্রভুর কাছে। একজন শিষ্যকে সঙ্গী দিয়ে গৌড়ে পাঠিয়ে দিয়েছিলেন মতি বিবিকে। হ্যাঁ, বুড়িটা একদম বদ্ধ উন্মাদ হয়ে গেছে, শেষে নিমাইয়ের স্পর্শে একদম ভালো হয়ে গেল। এখন আমার প্রভুর কাছেই আশ্রিত, তাই তার কাছ থেকে জেনেছি। নিন। তুমি তো বেশ চৌকস লোকে, এত দিকের এত সংবাদ রাখো। হ্যাঁ, সত্যিই চৌকস। না হলে পর এক সামান্য খেদমতকারের হাতে গৌড়েশ্বরের দেওয়া আংটি। আগে আগে ঠিকই ধরেছেন। সুলতান যখন জৈনপুরে, তখন খোজাদের লুটতরাজের হাত থেকে আমি 3টি বৈষ্ণব পরিবারকে বাঁচাই। সুলতান তখন খুশি হয়ে আমাকে এই আংটিটা দেন। এই আংটিটা এমনই জাদু যে যেখানে ধরুন। আপনারা আলোচনা করুন, আমি একটু জিরিয়ে নিই। মহেন্দ্র খন উপস্থিত হচ্ছিল। এক লক্ষ্মী প্রিয়ার মৃত্যু সব ভেস্তে দিল। না আচার্য, ক্ষেত্র প্রস্তুত। এখন বর্ষণ না হলে চলবে কি করে? সমাজ যার অত্যাচার সহ্য করতে পারছে না। একদিকে যবন পাঠানের দল, অন্যদিকে ব্রাহ্মণের অত্যাচার। এত দস্যুর আক্রমণ, যে রক্ষক সেই ভক্ষক। যুদ্ধে আর অভিযানে বাঙালির নাভিশ্বাস উঠেছে, আর হোসেন শাহ দিগ্বিজয় হিসেবে নাম কিনছে, আর রাজকোষে লুটের মালে ভরে উঠেছে। যবনেরা, পীরেরা, গাজীরা তাকে ডাকছে সত্যপীর, জিন্দাপীর। আর সাধারণ মানুষের কঙ্কালে ভরে উঠছে পথ ঘাট। আচার্য, এই হচ্ছে প্রশস্ত সময়ে কাল পুরুষকে জাগানোর। কেটে যাচ্ছে কৃষ্ণপক্ষ, আসছে পূর্ণ যোজনা। এই সময় শচীনন্দনকে তো হারানো চলবে না। কিন্তু কি দিয়ে বাঁধবে তাকে? তার জীবনে তো 2টি গ্রন্থি ছিল, এক সচী মাতা আর লক্ষ্মী প্রিয়া।
লক্ষ্মীপ্রিয়া তো কিন্তু সচিমাতাকে সে কথা দিয়েছিল সংসার ত্যাগ করবে না। তাই সচিমাতার জীবিত কাল পর্যন্তই আমাদের সময় মহালগ্ন। না 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 আচার্য, আমি মানতে পারছি না। সংসারে পুনঃপ্রবেশ করিয়ে নিমাইকে গৃহে রাখতেই হবে, আর তাকেই হতে হবে এই জন অরণ্যের নেতা। কিন্তু উপায় কি? উপায় কি প্রভাকর? লক্ষ্মীপ্রিয়া যে নিমাইয়ের হৃদয়ে কতটা স্থান অধিকার করেছিল সে তুমি জানো না? জানি। রাতের পর রাত আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওই তারার দিকে চেয়ে চেয়ে ভেবেছি, আর পথ খুঁজে বেরিয়েছি। যেদিন লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু সংবাদ শুনেছি সেদিন থেকে ভেবেছি, আর পথ খুঁজে বেরিয়েছি। আজ আমি অদ্বৈত পথ খুঁজে পেয়েছি। পথ খুঁজে পেয়েছ? কি সে পথ? তার আগে বলছি, নিমাইয়ের বিবাহের দিন সুলতানের শ্রেষ্ঠ গুপ্তচর সেখানে বণিকের ছদ্মবেশে উপস্থিত ছিল। তোরা কেউ টের পাওনি, নিমাই কিন্তু টের পেয়েছিলেন। কিন্তু কই নিমাই আমাকে তো কিছু। আর সেই চর কিন্তু জগাই মাথার বিরুদ্ধে সুলতানের কাছে অনেক কথা গিয়ে বলেছে। আর তাই সুলতান বুদ্ধিমন্ত খানের দিকে আবার হাত বাড়াতে চাইছে, তার দিকে ফেরাতে চাইছে, আর বাড়াতে চাইছে নবদ্বীপ রাজের ক্ষমতা। কিন্তু কিন্তু নিমাই নবদ্বীপে না থাকলে তো বুদ্ধিমন্তের অবস্থা ফনাহীন সর্পের মতো। সেই কথাটাই তোমার বুদ্ধিমন্ত খানকে বোঝাতে হবে। আমি তাকে কি বোঝাবো? আমি তাকে বলবে সব জোগাড় করে পণ্ডিত বিশ্বম্ভর মিশ্রের যেন পুনর্বিবাহ দেন। হে অসম্ভব, অসম্ভব। নিমাই কিছুতেই এ বিবাহে রাজি হবে না। লক্ষ্মীপ্রিয়া যে তার তার হৃদয়ের প্রিয়া ছিল, অন্তরের প্রিয়া ছিল। অতীত, সব অতীত। অদ্বৈত, তোমার গৃহিণী সীতা ঠাকুর না সচিমাতা একযোগে নিমাইকে বললে পর নিমাই না বলতে পারবে না। সবই তো বুঝলাম, কিন্তু পাত্রী পাত্রী পাবে কোথায়? মহাকাল ভৈরবের সেবায়িত পরম শৈব আর তোমার সেরা শত্রু পণ্ডিত দেববর্মার পরম মিত্র কে জানো অদ্বৈত? জানি, বুদ্ধিমন্তের রাজসভার রাজ পণ্ডিত পরম বৈষ্ণব পণ্ডিত সনাতন মিশ্র। নবদ্বীপে থাকাকালীন একদিন তার গৃহে আমি নৈশাহার করতে গিয়েছিলাম। সম্পর্কে সে আমার গুরু ভাড়াতা। তার মা বিজয়া দেবী আমার মাতৃতুল্যা। তার গৃহে সর্বলক্ষণ যুক্তা 12 বর্ষী এক কন্যাকে আমি দেখলাম। ভারী সুন্দর, যেন হরনাথের তপস্যারত গৌরী। সনাতন মিশ্রের কন্যা? কি নাম? বিষ্ণুপ্রিয়া। ওরে না রে বাবু না। না দিদি, তোমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। আগে জলটা দেখি, তেমন ঠান্ডা হলে তোমার মাথা একটু থুপে থুপে দিয়ে দেবো। আর জ্বালাস নে, জ্বরটা আমার সেরে গেছে জয়ী। গঙ্গা স্নান করতে এসে কেউ শুকনো শরীরে ঘরে ফিরে যায়? মুখটা আমার বড় জ্বলে যাচ্ছে জয়ী। গঙ্গা স্নান করে একটু জোরোতে দে, একটু জোরোতে দে। নিমার আবার একটা বিয়ে দাও দিদি। ওর মুখের দিকে আর তাকানো যায় না। সারাদিন স্ফটিকের মতো থমথমে হয়ে থাকে মুখটা। আজকাল পুজোর ঘরে কতক্ষণ কাটায় দেখেছো? আজ সকালে ঠাকুরকে দুটো ফুল ছুঁড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মুকুন্দর বাড়ি থেকে ছাত্র এসে বলে গেল নিমাই নাকি টোলে যায়নি। কোথায় গেল বল দেখি? এভাবে টোল চালানোর চেয়ে টোল তুলে দেওয়া ভালো। না না দিদি, নিমায়ের দিকটা ভাবো। আমার তোমার বিয়ে হয়েছিল বাবা মার পছন্দ মতো। দিনকাল বদলেছে দিদি। নিমাই তো লক্ষ্মীকে নিজে পছন্দ। চুপ কর,
চুপ কর, মনেও আনেননি। ভুলে যা, ভুলে যা ওকে, ভুলে যা। ওলা কি যায় দিদি? যায় না? দিদি ওই দেখো তোমার নিমাই বিশ্ব সংসার ভুলে কেমন একা বসে আছে, দেখো। ছেলেটাকে আবার সংসারে ফেরাতে হবে রে জয়ী, আবার ফেরাতে হবে। হ্যাঁ রে জয়ী, নিমাইতে তোকে খুব মানে, তুই একটু বুঝিয়ে বল না। আগে লক্ষ্মীর মতো মেয়ে খোঁজো, নিমাই মিস্ত্রির বিয়ে তো আর যেমন তেমন ঘরে দেওয়া যায় না দিদি। হ্যাঁ তাও বটে, খুঁজলেই কি মিলবে? মদন মোহন চাইলে তবেই মিলবে। কি করে মিলবে শুনি? তুমিই তো বলো, জন্ম, মৃত্যু, বিয়ে এসব অনেক আগে থেকেই সেই বৈকুণ্ঠে বসে স্বয়ং নারায়ণ স্থির করে। সে কথা ঠিকই, কিন্তু এখন বড় হচ্ছিস, তোর জন্য উপযুক্ত পাত্র খুঁজতে হবে না? না খুঁজলে মিলবে কোত্থেকে শুনি? দেখোই না, খুব মিলবে। রাজপুত্রের মতো আসবে সে, ইয়া লম্বা, চাপা ফুলের মতো গা। বিষ্ণু অত কথা বলে না, লোকে কি বলবে? আচ্ছা, তুমি সমানে পেছনে চলে যাচ্ছ কেন বলো তো? আমি আর বলাই মামা আগে এগিয়ে চলে যাব, দেখবে পেছন থেকে তোমাকে ডাকাতে এসে একলা পেয়ে ধরবে, বুঝবে তখন। আমাকে আর কোনো ডাকাতেই ধরবে না, আমি জমেরও আছি।